জীবন কখনো কখনো না চাইতেই আমাদের দুহাত ভরে দেয়। সেই প্রাপ্তিতে আমরা তৃপ্ত হই বটে, কিন্তু উচ্ছ্বাস প্রকাশের যথাযথ ভাষা হয়তো খুঁজে পাই না। সান্দাকফু ফালুটের এই অভিজ্ঞতা আমাদের জন্য ঠিক তেমনই অপ্রত্যাশিত প্রাপ্তি ছিল। আজকে এই তৃতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করব মানেভাঞ্জান থেকে সান্দাকফু যাওয়ার আরও কিছু অসাধারণ অভিজ্ঞতা। গুড মর্নিং ফ্রম মানেভাঞ্জান। সবাই কেমন আছেন? হোপফুলি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ বেশ চলতেছে আমাদের ট্যুর, একটা এক্সট্রিম ট্যুর বলা চলে এবার যেভাবে যা হচ্ছে আমাদের সাথে। যাই হোক, এখন আজকে ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা বেশ পরিষ্কার এবং আকাশে কিন্তু সূর্য দেখা মিলে গেছে। আর এখন আমরা প্রস্তুত হচ্ছি সান্দাকফু যাওয়ার জন্য। গতকালকে আমরা বাগডোরা এয়ারপোর্ট থেকেই মানেভাঞ্জানে চলে আসছি, আর এখানে রাত্রে থাকার পরে এখন আমরা চলে যাব সান্দাকফু। তো কিছুক্ষণের ভিতরে আমরা রওনা দেব। আর এখন আমরা নাস্তা করব। ও, রাজীব ভাইও তো আছে। হ্যাঁ, আমরা সবাই আছি, আর একটু ঠান্ডাও আছে আমাদের সাথে। বেশ, এই শীতের কাপড় কিন্তু আমরা এখানে এসে কেনা লাগছে। হ্যাঁ, আপনি চিন্তা করেন যে বাংলাদেশে কি পরিমাণ তাপদাহ চলতেছে, প্রচন্ড গরম। টি শার্টই গায়ে দেওয়া যায়, আর এখানে এসে আমরা তো একই সময় খুব একটা আরাম পাচ্ছি। যাক, আমরা এখন নাস্তা করব, দেন আমরা চলে যাবো কোথায়? একদম সান্দাকফু, একদম ল্যান্ড রোভার গাড়ি যেখানে গাড়িগুলো আছে। আচ্ছা, আমি একটু এইভাবে দেখাই। হ্যাঁ, এই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি এখানে রাখা আছে। এখান থেকে মোটামুটি গাড়ি ছাড়বে, যদিও আমাদের গাড়িটা এখানে এখনো আসে নাই। আর রাজীব ভাই এর আগে তো বেশ কয়েকবারই আসছেন। হ্যাঁ, আমি ভালো অভিজ্ঞতা আছে। কি বলেন, আশা করি তো আকাশের ভিউটা অনেক ভালো। ওয়েদার ফরকাস্টেও দেখলাম, এবং যেরকম দেখা যাচ্ছে আমরা আশা করি কাঞ্চনজঙ্ঘা খুব একটা ভালো ভিউ পেয়ে যাবো ইনশাল্লাহ। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা পারমিশনের জন্য যাচ্ছি। এই যে সবার তিনজনের কাগজ দেওয়া আছে, তো এখন আমরা পারমিশন নেব, দেন আমরা সান্দাকফু যেতে পারবো আর কি। আর পারমিশনের ব্যাপার থেকে এখানে যারা গাইড আছে ওনারাই পারমিশনের ব্যবস্থা করে দেয়। তো এখন সে উদ্দেশ্যে আমরা যাচ্ছি, আর গাড়িটা আমাদের সব ঠিক হয়ে গেছে। আর এইখানকার যতটুকু জানতে পারলাম যে এই গাড়িগুলো নিয়ে যেতে চাইছিলাম, বাট বলতেছে যে হবে না, কারণ রাস্তা নাকি বেশ খারাপ। তো রেঞ্জ রোভার টাইপের পুরনো টাইপের কিছু গাড়ি আছে, হেভি, ওই গাড়ি ছাড়া মনে হয় যাওয়া যাবে না। যতটুকু খোঁজ নিয়ে জানতে পারলাম যে ওই গাড়িতে খুব একটা ভালো লাগে না আর কি, একটু ঝাঁকি বেশি হয়। হ্যাঁ, একটু প্রচুর ঝাঁকি, রাস্তা এত খারাপ যে ঝাঁকুনি এত পরিমাণে ঝাঁকুনি যে আপনি সিটি বসে থাকতে পারবেন না। এই ফার্স্ট, কিন্তু আগে যারা গেছে তারা থেকে জানতে পারলাম আর কি যে এরকম বেশি একটা সুখকর হবে না আর কি অভিজ্ঞতাটা। তারপর এখন কিছু করার নাই, যেহেতু যেতে হবে, ওয়েদারটা বেশ ভালো, তো সেক্ষেত্রে আর কি যাই আছে, এখন আমরা যাই, আগে ওখানে যাই, তারপরে আমরা দেখবো যে আসলে কি করা যায়, কি সিচুয়েশন বুঝে কাজ। কারণ আপনারা তো জানেন যে পাহাড়ের আমরা কিন্তু সিচুয়েশন অনুযায়ী চলতেছে। হ্যাঁ, রাইট। অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, অনেক প্রতীক্ষা, অনেক স্ট্রাগলের পরে আমরা আজকে সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো আমাদের সাথেই থাকুন গাইস। কিন্তু আমরা আশা করতেছি যে খুবই ভালো ভালো ভিউ আমরা দেখাইতে পারবো, রাইট। তো সেক্ষেত্রে সাথে থাকতে হবে আমাদের অবশ্যই, এবং কন্টিনিউ আমাদেরকে দেখতে হবে, তাহলে এই ভালো ভালো ভিউগুলা দেখাইতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন আগে পারমিশন নেই, দেন আমরা গাড়িতে করে রওনা দিব, বাকিটা পরে আবার দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মারুফ নোমান এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ গোনুমান। আজ দেখছেন সান্দাকফু ফালুট সিরিজের তৃতীয় পর্ব। সান্দাকফু যাওয়ার জন্য আপনাদের পারমিশনের প্রয়োজন হবে, আর এই পারমিশন অফিস কিন্তু রয়েছে মানেভাঞ্জানেই। আপনাদের গাইডই সব ব্যবস্থা করে দিবে। একটি ফর্ম পূরণ করে মূল পাসপোর্ট সহ জমা দিলেই আপনারা পারমিশন পেয়ে যাবেন। এর জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না। আমরাও খুব সহজেই অল্প সময়েই সান্দাকফু যাওয়ার পারমিশন নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের তিনজনেরই পারমিশন এইমাত্র হয়ে গেল। আমরা ওখান থেকে বের হয়ে এখন গাড়ির দিকে যেতে যেতে এখন এই বিষয়গুলো আপনাদের শেয়ার করতেছি।
আর খুব বেশি এখানেও ঝামেলা কিছু হয়নি, এবং টুরিস্ট খুব একটা বেশি নেই এখানে, যে কারণে একদম আমাদের সামনে 3 জন ছিল, তারপর আমরা সিরিয়াল পেয়ে গেলাম, জাস্ট আমাদের পাসপোর্টগুলো এন্ট্রি করলো, ভিসাগুলো দেখলো, বাস হয়ে গেল, তেমন কিছুই কোনো ঝামেলা নেই আর কি, একদম হ্যাসেল ফ্রি। রোদ ঝলমলে একটি সকালে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম মানেভাঞ্জান থেকে সান্দাকফু যাওয়ার জন্য। তবে যাওয়ার আগে আমরা আরও কিছু আনুষঙ্গিক কাজকর্ম সেরে নিলাম। হ্যালো ভিউয়ার্স, একটা জিনিস এখানে খুব ভালো করে দেখতেছি যে এখানে যাদের গাড়ি আছে, মানে গাড়ি যে এখানে সিন্ডিকেট আছে, আসলে না দেখলে বোঝানো সম্ভব না। আমি একটু এইভাবে দেখাই যে এখানে প্রচুর লোক আছে, সকাল হলে কিন্তু এখানে সব গাড়ির ড্রাইভাররা এখানে জড়ো হয়। তো এখানে একটা জিনিস খেয়াল করলাম যে যারা 2 জন আছে, 3 জন আছে, এরকম যদি কেউ মানে ভ্রমণে আসে, সেক্ষেত্রে দেখা যায় যে এখানে শেয়ারে গাড়ি দেওয়ার যে ব্যবস্থাটা, ধরেন যে আসলে 2 জায়গা থেকে আসলো, তখন কিন্তু এখানে কিন্তু এরা যদি বুঝতে পারে যে এরা আলাদা আলাদা জায়গা থেকে আসছে, তখন কিন্তু এরা একটা সিন্ডিকেট করে ফেলে যে রাস্তার অবস্থা ভালো না, গাড়িতে সমস্যা হবে, আপনারা আলাদা আলাদা যান। ওরা এইভাবে ইন্সপায়ার করে থাকে। যে এই জিনিসটা আসলে একটু দৃষ্টিকটু লাগলো ব্যাপারটা, যে এরকম না করলে হয়তো পারে, কিন্তু তাদের হয়তো বা এখানে এরকম তাদের লাভের কথা চিন্তা করে টুরিস্টদের ওইভাবে তারা হয়তো ভাবে না, হয়তো বা এই জন্যই এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন। তো এখন আমাদের সাথে আরও 2-3 জন যেতে আগ্রহী ছিল, কিন্তু এখন মনে হয় না যেতে পারবে, কারণ হয়তো আমাদেরও ভাড়া কম পড়তো, যে শেয়ারে গেলে দেখা যায় কিন্তু ভাড়াটা অর্ধেক হয়ে যায়। তো এখন সেক্ষেত্রে কিন্তু আমাদের লাভ হইতো, ওদের কিন্তু কোনো লাভ নাই, মানে পুরো গাড়ি তো আমরা রিজার্ভ করতেছি, সেক্ষেত্রে এখানে এমন হয় যে তারা মানে আগ্রহী হয় না আর কি। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এখন হইতে পারে 9:35, যাত্রা শুরু। দেখি আমাদের কয়েক ঘন্টা লাগে সান্দাকফু পৌঁছাতে। মানেভাঞ্জান থেকে সান্দাকফুর দূরত্ব গাড়িতে গেলে 32 কিলোমিটার। তবে এই পুরো রাস্তাটি পাহাড়ি, খাড়া এবং আঁকাবাঁকা। মাঝে কিছু ভিউ পয়েন্টে থেমে একটু হালকা চা নাস্তা খেয়ে যেতে সময় লাগে কম বেশি 4 থেকে 5 ঘন্টা। মানেভাঞ্জান থেকে সান্দাকফু পর্যন্ত রাস্তা মোটামুটি ভালো, তবে সবথেকে অসাধারণ ব্যাপারটি হচ্ছে এই রাস্তার অসাধারণ ল্যান্ডস্কেপ। ওয়েদার ভালো থাকলে এই রাস্তার মাঝে মাঝেই কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। নেপাল সীমান্ত ঘেঁষা সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের ভিতর দিয়ে চলতে চলতে দারুণ এক অ্যাডভেঞ্চার ফিল হবে এই রাস্তায়। এবার চলুন এই ট্যুরের কিছু বেসিক তথ্য আপনাদের সাথে শেয়ার করি। মানেভাঞ্জান থেকে সান্দাকফু এবং ফালুট যাওয়া যায় 2 ভাবে। একটি হচ্ছে পায়ে হেঁটে অর্থাৎ ট্রেকিং করে, এবং অন্যটি হচ্ছে গাড়িতে করে। আপনারা নিজেরাও মানেভাঞ্জানে আসার পর নিজেদের মতো করে এই পুরো ট্যুর অ্যারেঞ্জ করে যেতে পারবেন। আবার চাইলে মানেভাঞ্জানের কোনো ট্যুর অপারেটরের কাছ থেকে কোনো প্যাকেজ নিতে পারেন। তবে আমার রিকমেন্ডেশন থাকবে, যদি আপনারা সিজনে আসেন তাহলে চেষ্টা করবেন কোনো অপারেটরের কাছ থেকে প্যাকেজ নিতে। তা না হলে এখানকার অ্যাকোমোডেশন এবং গাড়ি ম্যানেজ করতে গিয়ে আপনাদের অসুবিধায় পড়তে হতে পারে। আমাদের মানেভাঞ্জান থেকে সান্দাকফু হয়ে ফালুট, এবং ফালুট থেকে আবার মানেভাঞ্জানে ব্যাক করা পর্যন্ত হোটেলে থাকা, 3 বেলা খাওয়া এবং গাইড সহ 3 দিনের প্যাকেজ প্রাইস পড়েছিল জনপ্রতি 9,000 রুপি করে। আর আমরা এখন চলে এলাম আমাদের এই যাত্রার প্রথম ভিউ পয়েন্টে, অর্থাৎ চিত্রে। ওয়াও, আমরা এখন চিত্রে চলে আসলাম। এখানে একটা ভিউ পয়েন্ট, এই যেখানে দেখা যাচ্ছে আর কি মেঘ কিভাবে যায় আর কি। অলমোস্ট আমাদের নিচেও মেঘ যাচ্ছে, প্রচন্ড পরিমাণ গতিতে আর কি মেঘ যাচ্ছে। এই পর্যায়ে এসে আমরা থামলাম আমাদের প্রথম চেকপোস্টে। মানেভাঞ্জান থেকে সান্দাকফু যাওয়ার পথে এরকম বেশ কিছু চেকপোস্টে আপনাদের ইনফরমেশনগুলো এন্ট্রি করে নিতে হবে, যা একটু বিরক্তিকর কারণ হতে পারে। তবে নিজেদের নিরাপত্তার স্বার্থে ঠান্ডা মাথায় এন্ট্রিগুলো করে নেওয়াই ভালো। এবার চারপাশের ওয়েদার মুহূর্তেই চেঞ্জ হয়ে গেল। কুয়াশার মতো ঘন মেঘে ঢেকে গেল পুরো পরিবেশ। আমরা এবার মানেভাঞ্জান থেকে 6 কিলোমিটার দূরত্বে লামেধুরা নামক একটি ভিউ পয়েন্টে ছোট্ট একটি যাত্রা বিরতি দিলাম।
তামাধু লাগে। বাট এখানে প্রচণ্ড মানে মেঘের ভিতরে আমরা আছি, প্রচুর মেঘ যাচ্ছে, মেঘের ভিতরেই আমরা দাঁড়িয়ে আছি। আমাদের নিচেও মেঘ, উপরেও মেঘ, চারদিকে মেঘ, মেঘ আর মেঘ। লামেধুরায় কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়ে আরও একটি চেকপোস্টে আমাদের ইনফরমেশন এন্ট্রি করে আবার আমরা সামনের দিকে এগিয়ে চললাম। সান্দাকফু ফালুট ভ্রমণের সবথেকে ভালো সময় হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। এই সময় আকাশ পরিষ্কার থাকায় সারাদিনই কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করা যায়। ডিসেম্বর জানুয়ারি মাসে স্নোফলের দেখাও পাওয়া যায়, আর এপ্রিলের সৌন্দর্য মনোমুগ্ধকর। রডোডেনড্রন ফুলে ফুলে ছেয়ে থাকে পুরো রাস্তাটি। এই দৃশ্য অসাধারণ। আর আমরা এখন এসে পৌঁছালাম আরও একটি ভিউ পয়েন্ট তুমলিংয়ে। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম তুমলিং। তুমলিং আমরা আসলে এখানে যা দেখতেছি এগুলো কিন্তু সব কিন্তু নেপাল। মানে পেছনের দিকে যা দেখতেছেন, এই যে এখানকার যে হোটেলগুলো আছে এগুলো সব নেপালি হোটেল। আচ্ছা আচ্ছা, এখানে আমরা এইভাবে দেখাই যে এখানে এই তুমলিংকে যা আছে, এখানে যা সবই দেখতেছি এগুলো কিন্তু সব নেপালের। এখানে আমরা অবশ্যই স্টে করতে পারবো না, কারণ নেপালে ভিসা আমাদের নেই। এখানে মানে যারা ইন্ডিয়ান নাগরিক তারা হয়তো থাকতে পারবে, তাদের যতটুকু শুনলাম, কিন্তু আমরা ফরেনার হিসেবে আমরা এখানে থাকতে পারবো না, কারণ এই যা আছে সব কিন্তু এগুলা নেপালের ভিতরে পড়ছে। এই সব তুমলিংয়ের যা আছে নেপালের সাইড। আর এখান থেকে কিন্তু অসাধারণ কিছু ভিউ দেখা যায়, অনেক সুন্দর, চারিদিকে একদম ছিমছাম। এখান থেকে কিন্তু যদি ওয়েদার যদি পরিষ্কার হইতো তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখান থেকে দেখা যেত, মেঘের কারণে দেখা যাচ্ছে না। হোপফুলি আমরা আরও উপরে যাচ্ছি, তখন ওখান থেকে তো দেখতে পারবোই। তবে তুমলিংয়ে এখানে কিন্তু সবাই থামে, অনেকে আবার স্টেও করে। যাদের নেপালের ভিসা থাকবে তারা কিন্তু এখানে স্টে করতে পারবে। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু তুমলিংয়ের নিচে যেই নেপালি যে হোটেলগুলো ছিল ওখান থেকে আরও উপরে উঠে যেতেছি। সামনে আমরা নতুন নতুন অভিজ্ঞতা দেখতে পাচ্ছি, টেম্পল দেখতে পাচ্ছি। তো ওইটার উপরেই যাব আমরা। ওই একটা টেম্পল আছে একদম চূড়াতে, একদম পাহাড়গুলো কিন্তু একদম খাড়া, খুবই খাড়া, যথেষ্ট খাড়া, এবং উঠতে কিন্তু খুব প্রেশার হইতেছে, খুব প্রেশার। চিন্তা করি যে এখানে কিন্তু অনেকে কিন্তু আগে কিন্তু ট্রেকিং করে উঠতো, আমরা তো গাড়িতে চলে আসছি, আসলে বুঝতে পারি যে কতটা কি পরিমাণ কষ্ট। এই রাস্তাটা গাইস আমি বলি, হ্যাঁ আমি সিকিমের 0 পয়েন্ট গিয়েছিলাম। আচ্ছা, তো ওখানে যে মানে এলিভেশনটা হয় 12,000 ফিট থেকে 15,000 ফিট, তো তার থেকে আমার কাছে অনেক ডেঞ্জারাস, কারণ এখানে শুধু মোড়ে মোড়ে আমরা উঠতেইছি এবং পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া। এখানে তো সমতল কিন্তু দেখি নাই, শুধু ঘুরে খালি উঠতেছি, কোনো সমতল দেখি। অনেকটা আমরা তায়েফের যে রিং রোডে উঠছিলাম অনেকটা ওইটার মতোই একদম খাড়া। তো আরও কিছু আমি শর্ট দেখাচ্ছি আপনাদেরকে, হয়তো ভালো লাগবে। খুবই খারাপ একদম। চিন্তা করতেছি যে এইখান থেকে যে সৌন্দর্য জায়গা দেখতে তো কষ্ট করতে হবে। তাহলে আপনি এখন আমাকে বলেন, ট্রেকিং করে যাওয়াটা তাহলে কিভাবে? আমরা যে 75 কিলোমিটার যে ট্রেকিং করলাম এই জায়গা দিয়ে হাঁটলাম, সেটা কেমন ছিল? সেটা তো কিছুটা ফিল করতে পারতেছেন? অভিজ্ঞতা নিশ্চয়ই ছিল, কারণ আমি বুঝতেছি যে এইটুকু উঠতে যদি এত কষ্ট হয় তাহলে তো পুরোটাই আপনার বেয়ে উঠছেন। আমি তো গাড়ি দিয়ে উঠতেছি, মারাত্মক কষ্ট। তো আমি একটা জিনিস বুঝতেছি না যে এইটুকু উঠতে যদি এত কষ্ট হয়, আমাদের রাজীব ফেরদৌস ভাই আপনি কিভাবে উঠলেন ভাই? আমি তো
খুব মানে এটা নিয়ে আমি কিভাবে ট্রেকিং করে গেছি, হ্যাঁ ডেফিনেটলি এটা তো অনেক কষ্টের ছিল। যতটুকু জানছি 75 কিলোমিটার রাস্তা 5 দিন বসে আপনারা এই ট্রেকিংটা করছিলেন, তো সেক্ষেত্রে 70 কিলোমিটার কভার করছিলাম 5 দিন লাগছে আমাদের। এটা অবশ্যই কষ্টের ছিল, সেই সাথে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্সও হয়েছে। মেইনলি ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই কষ্টটা মেনে নিতে হয়েছে, কিছু করার নাই। আর এখানকার যে ভিউজ এবং চারপাশের পারিপার্শ্বিক যে অবস্থা, যে সিনারি, সবকিছু এটা তো নিঃসন্দেহে সুন্দর। কষ্টটা না একটা সময় আর মানে কষ্ট মনে হয় না। না এটা তো নিঃসন্দেহে সুন্দর যে আসলে হ্যাঁ, যখন আমরা ট্রেকিংটা শেষ করলাম সেই সময় আসলে অনেক কষ্ট ছিল, অনেক পাটা ফুলে গিয়ে জ্বর টর এসে একদম একাকার অবস্থা। তারপরও কিন্তু যখন মনে করলাম যে আমরা একটা কিছু অ্যাচিভমেন্ট করতে পারছি, মানে এটা কিন্তু আনন্দটা আসলে এই কষ্টের কাছে তখন আর কিছু মানে আমি যতটুকু বুঝতে পারতেছি এটা মনোবল ব্যাপার। মনোবল তো অবশ্যই, মানে যেরকম আমরা কিন্তু এই 3 দিন যাবত মানে যেই মনোবল নিয়ে আসছে আর কি, হ্যাঁ আমাদের ভিতর থেকে কিন্তু অনেকেই কিন্তু স্কিপ করে চলে গেছে কিছু দূর যাওয়ার পরে, যে না ভাই সম্ভব না, হয়তো ভাবছিলাম যে এতটা কষ্ট না, একটু ইজিলি যেতে পারবো, কিন্তু এটা ভাই সম্ভব না। এইভাবে কিন্তু অনেকে চলেও গেছে, অনেকে ঘোড়া নিয়ে ব্যাক করছে এখান দিয়ে। হ্যাঁ, ঘোড়া নিয়ে ব্যাক করছে। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে ঘোড়াতে যাওয়া যায়, ঘোড়া নিয়ে ব্যাক করে যাওয়া যায় বলতে কি ঘোড়া মানে তখন কি ছিল না, মানে আপনার গাড়ি ছিল না? গাড়িও ছিল, সবই ছিল, কিন্তু একজনের জন্য তো আর গাড়ি নিয়ে নেওয়া সম্ভব না। আচ্ছা আচ্ছা, ঘোড়া নিয়ে চলে গেছে। আচ্ছা, তাহলে আমি একটা ইনফরমেশন যেটা শেয়ার করবো সবার সাথে, সেটা হলো যে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যারা চলে গেছে তারা সবাই ছিল হচ্ছে পুরুষ, মেয়েরা কিন্তু একজনও যায় নাই। বলেন কি? মেয়েরা যে কয়জন ছিল তারা কিন্তু শেষ করছে, ভালোভাবে শেষ করছে। তাহলে কি মানে পুরুষ হলেই যে অনেক মানে ট্রেকিং করতে পারে ব্যাপারটা ওরকম না, মানসিক শক্তি, এটা ঠিক, মনোবল সবকিছু মিলিয়ে আর কি একটা ট্রেকিং। আচ্ছা, তাহলে একটা ইনফরমেশন দিতে চাই রাজীব ভাই, সেটা হলো যে এই ভিডিওটি যারা দেখবেন তাদের জন্য বলতে চাই যে এখান দিয়ে যে এই সান্দাকফুতে যারা আসবে, তো মানেভাঞ্জান থেকে মানেভাঞ্জান থেকে যারা এই সান্দাকফুতে আসবে, তারা ইচ্ছা করলে হেঁটেও আসতে পারে, গাড়িতেও আসতে পারে, এবং চাইলে কেউ যদি ঘোরাতে আসতে চায় সেই ব্যবস্থা হয়তো বা পাওয়া যাবে একটু কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে এটা কিন্তু ট্র্যাক করা মানে করা যাবে আর কি। তুমলিং ভিউ পয়েন্টে বেশ কিছু সময় কাটিয়ে অসাধারণ কিছু মুহূর্ত উপভোগ করে আমরা আবার সান্দাকফু পথে এগিয়ে চললাম। এই পর্যায়ে এসে আমাদের আবারও থামতে হলো সিঙ্গানিলা ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্টে। সান্দাকফু ফালুটের এই রেঞ্জটি মূলত সিঙ্গানিলা ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত, তাই এখান থেকেই এই রেঞ্জে ঢোকার পারমিশন সাপেক্ষে জনপ্রতি রাত স্টে করার জন্য 500 রুপি করে এন্ট্রি ফি দিতে হয়, আর গাড়ির জন্য দিতে হয় 500 রুপি। আমাদের এখন কিন্তু টিকিট কাটা শেষ হয়ে গেছে। রাজীব ভাই ভিতরে গেছিল টিকিট কাটার জন্য। এখন আপনি একটু বলেন যে পার হেড কত করে পড়লো এখানে? আপনি যদি বাংলাদেশি হন একটা প্রাইস, আর ইন্ডিয়ান হলে আরেকটা প্রাইস। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ানদেরটা আমি যেটা দেখলাম যে এখানে সম্ভবত ইন্ডিয়ানদেরটা হচ্ছে 200 রুপি করে মাত্র। হ্যাঁ, আপুরা 200 400, ওনারা 2 রাত থাকবে, 2 জনে 400 রুপি দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পার নাইট 200 রুপি হচ্ছে ইন্ডিয়ানদের জন্য, আর বাংলাদেশিদের জন্য হচ্ছে পার নাইট 500 রুপি মানে পার নাইট একজন। ঠিক আছে, আমরা এখানে 2 রাত থাকবো, আমাদের 3 জনের জন্য 1500 টাকা পড়লো। 3 জনে 1500 টাকা এক রাত। আচ্ছা, আর গাড়ির জন্য কত এক্সট্রা? 2 রাত থাকবো আমরা, এই জন্য 3000 টাকা পড়লো। ও, আর গাড়ির জন্য পড়লো 500 টাকা, ওটা এক্সট্রা। এটা সবাই মিলে গাড়ির জন্য 500। আচ্ছা আচ্ছা, মানে গাড়ির এন্ট্রি ফি যদি 12 জন আসে তাহলে 500 টাকা ভাগ দিবে, 10 জন আসলে 500, 2 জন আসলে 500। কিন্তু এই এন্ট্রি ফি যে 500 টাকা করে বাংলাদেশিদের জন্য, এটা কিন্তু এক রাত একজনের জন্য। 2 রাত থাকলে 500 1000। ও, মানে আপনি অর্থাৎ যদি 5 দিন থাকেন তাহলে 2500, বিষয়টা এরকম। 5 দিন থাকলে। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে আমরা এখন সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ভিতর দিয়েই আমরা প্রবেশ করতেছি। এখন আমরা গাড়িতে উঠবো আবার, দেন আমরা এখন এই ন্যাশনাল পার্কের ভিতর দিয়েই যাওয়া শুরু করবো। সিঙ্গানিলা ন্যাশনাল পার্কের এন্ট্রি ফি শেষ করে আমরা আবার ঢুকে পড়লাম সান্দাকফু ফালুটের রেঞ্জে। এই রাস্তার পাশে দেখা মিলল রং বেরঙের রডেনড্রন ফুল। সেই ফুলের পাপড়ি বিছানো পথে চলতে চলতে যেন মনে হচ্ছিল জীবন সত্যিই সুন্দর। সেই নয়নবিরাম সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা এসে পৌঁছালাম গৌরীবাস নামক একটি জায়গায়। এখান থেকে আমরা আবার হালকা কিছু নাস্তা সেরে নিতে চাইলাম। এই প্লেস का नाम क्या है? Gairibas. Land of bamboos. এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, মানে একদম মানে মেঘের ভিতরে যা বলতে বুঝায়, মানে 10 ফিট দূরে কিছু 10 ফিট দূরে কিছু দেখা যাচ্ছে না। ওয়াও রাজীব ভাই, দেখেন মানে এক কথায় এখানে কিন্তু ওয়াও একটা দৃশ্য, ঠিক না? যদিও আমরা ক্যামেরাটা ওদিক নিতে পারছি না, কারণ ওখানে আর্মির একটা ক্যাম্প আছে ছোট,
তো এখানে তো আপনারা এর আগে আসছেন মোমো খাওয়ার জন্য? হেঁটে গেছি আমরা। ওই তো মানে এখানে সবাই একটু থামে হলো মানে স্পেশাল মোমো যাকে ব্রেক বলে নেয় আর কি, মোমো খাই, চাটা খাই আর কি। আচ্ছা আচ্ছা, টয়লেট আছে, তাই না? কেউ যদি মানে ইমার্জেন্সি প্রাকৃতিক ডাকে সারা দারুণ দারুণ। এখানে সব মোমোর কিন্তু সব প্রাইস দেওয়া আছে। দেখি স্পেশাল চিকেন মোমো আছে, ভেজ মোমো আছে। আমি মোমো ভেজ মোমোটাই খাবো, চিকেন খাবো না। রাজীব ভাই থেকে শুনে যেটা মনে হয়েছিল যে বাড়ায় বলে কিনা, কিন্তু দেখি যে আসলে না, আসলে দারুণ। মোমোর অ্যাকচুয়াল টেস্ট নিতে হলে মনে হয় এদিকে আসতে হবে। বাংলাদেশে অনেক জায়গায় মোমো হয়, বাট টেস্ট এরকম হয় না। গৈরিবাসে মোমো খেয়ে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার মেঘের ভিতর দিয়ে চলতে লাগলাম। এবার আমরা যে জায়গাটিতে যাত্রা বিরতি দিলাম সেই জায়গাটির নাম হচ্ছে কালাপুখুরি। মানেভাঞ্জান থেকে এই জায়গার দূরত্ব 25 কিলোমিটার এবং সান্দাকফু থেকে 7 কিলোমিটার। আমরা নতুন একটা স্পটে চলে আসলাম। এটা ছোট একটা লেক আছে। ये क्या नाम है इस जगह से? लेक का नाम है কালাপুখুরি। गांव का नाम है कालापुखुरी। ও আচ্ছা আচ্ছা, এই কালাপুখুরি সম্পর্কে যতটুকু জানতে পারলাম, এখানে কিন্তু এখানে ছোট্ট একটা লেক আছে। আর এবং সিজনের সময় কিন্তু এখানে চারদিকে কিন্তু বরফে সাদা হয়ে যায়, এদিকে সবই বরফে ঢেকে যায়। বাট ওই যে ছোট লেকটা, এটা কিন্তু পানি জমে না। তো আমি আর একটু সামনে যাই, একদম লেকের সামনে চলে আসছি। এই লেকটার পানি যেরকম আছে এরকমই থাকে, আর এই চারিদিকে কিন্তু বরফে কিন্তু ভরে যায়। হ্যালো ভিউয়ার্স, আবার নতুন একটা গন্তব্যে এসে পড়লাম। এখানে একটা ট্রি ব্রেক। दादा ये जगह पर नाम क्या है? चौरी चौक। चौरी चौक। अच्छा, वो कालापुखुरी से 2 किलोमीटर आगे। 2 किलोमीटर। अच्छा, तो इधर से कॉफी अच्छा होता है? अच्छा, कॉफी चाय कॉफी अच्छा, हम लोग अच्छा। इधर ब्रेक करते हैं। ओके ठीक है। इधर दीदी चाय बना रही। क्या नाम है आप? समझना राय। समझना। अरे এই যে এসে এখানে চা বানাইতেছে। হ্যালো, আমরা এখানে চা খাবো, স্পেশাল চা। হ্যাঁ, ব্ল্যাক টি। पूरी तुमलिंग सब মানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা তো একদম ফুল নেপাল। हाँ এটা नेपाल। नेपाली है। ও पूरा আচ্ছা नेपाल। আচ্ছা। अभी आगे से एक जगह आता है बीके बंजेंग, उधर से हम लोग इंडिया की तरफ चले जाएंगे। ও আচ্ছা আচ্ছা, মানে নেপালের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। কি রাজীব ভাই? সামনে আছে বিকে ভাঞ্জান, আচ্ছা, তারপরে সান্দাকফু। ও মানে ভাঞ্জান, বিকে ভাঞ্জান, মানে ভাঞ্জাং দিয়ে সব बंजेंग নাম मतलब वैली। ভ্যালি। ও আচ্ছা আচ্ছা, এটা নেপালি একটা ল্যাঙ্গুয়েজ। नेपाली लैंग्वेज। আচ্ছা, যা বুঝতে बंजेंग পারলাম আমরা means হলো valley। ভ্যালি। আচ্ছা আচ্ছা। और ये जो बीके बंजेंग जा रहा है ना, उसको बोलते हैं लैंड ऑफ पॉइजनस प्लांट। আচ্ছা क्योंकि बीक मीन्स नेपाली में बीक को हिंदी में पॉइजन, इंग्लिश में पॉइजन बोलते हैं। अच्छा, नेपाली में बीक बोलते हैं। बीक। बीक है बंजेंग, বিকে আচ্ছা। लैंड ऑफ पॉइजनस प्लांट। তো রাজীব ভাই তো মানে এক্সপিরিয়েন্স আগে থেকে আছে, তারপর আজকে এজন্য অনেক কিছু শিখতেছি। নতুন নতুন, তাই না? চলেন আবার সামনে আগে দেখি কি আছে সামনে। ফাইনালি বিকেল 3টায় অর্থাৎ মানেভাঞ্জান থেকে রওনা দিয়ে 5.5 ঘন্টা পর আমরা এসে পৌঁছলাম সান্দাকফু। আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে রাজীব ভাই থেকে শুনলাম। আর এই যে হোটেল, এই যে এইটা মোটামুটি 3 তলা, কাঠের 3 তলা। হ্যাঁ, এই হলো আমাদের রুম ভিউ। ছোটখাটোর ভিতরে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। ওয়াও, আবার তো এখানে দেখি একটা বাথরুম আছে। এইটা কিন্তু রাজীবের থেকে যতটুকু শুনছিলাম এরকম দেয় না। যাক, আমাদের ভালো হয়েছে।
এখন আমাদের কাজ হলো খাওয়া দাওয়া করা, আমাদের খাবার দাবার রেডি। তো চলুন আমরা খাওয়া দাওয়া করি। দাদা আমাদের খাবার কি সব রেডি? रेडी है सब। খাবার কি দিবে আমাদেরকে এখানে? एक करी, सब्जी, दाल, चावल, पिकल, খাবার আছে? सलाद अच्छा है। খাবার আছে না? ওকে, খুব ঠান্ডাই, মানে যেটাই ধরি ওইটাই ঠান্ডা, মানে যা ধরি সবই ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এই যে এই আমাদের এখানে রুমে যাওয়া যায়, ওখান থেকে পাশেই এখানে আবার এই যে মিনি করে একটা রেস্টুরেন্ট করা হয়েছে। আর এখানে হলো রেস্টুরেন্ট, এখানে খাবার সব কিছু করতেছে, এখান থেকে আমার সার্ভ করে দেবে। রাজীব ভাই, আমি জানতে চাই যে এখানের খাবারের সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে কিনা? এখানের খাবার সম্পর্কে আমার আইডিয়া আছে, আমি খাইছি। আচ্ছা। এই রেস্টুরেন্টে খাই না, বাট এই সান্দাকফুতে এসে তো আমি মানে এখানে কি হালাল ফুড মানে না, এখানে হালাল ফুড খুব একটা আমরা আশা তাহলে আমরা কি তাহলে ভেজ দিয়ে খাবো? ভেজ খাবো, কিছু তো খাবো, ভেজ খাবো। ভেজ বলতে ওই এখানে সবজি থাকে, ডাল থাকে, ভাত থাকে, মানে আচ্ছা আচ্ছা খাবার টেস্টি, খাবার টেস্টি, বাট আহামরি ওই রকম কিছু আশা করা ভুল হবে। আচ্ছা, আমরা মাংস খাই না খাই না খাই, আমরা ভেজই খাবো এখানে। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। যারা খাবে তারা কিন্তু ইচ্ছা খুশি মতো নিতে পারবে, মানে কোনো কোয়ান্টিটি নাই। আর এবং খুবই সাদামাটা খাবার, এই যে ডাল দিচ্ছে, আর এখানে সবজি আর হলো রাইস, এটা ওইটি আমরা এখানে নিয়ে আসছি। এই যে একটা সবজি, ডাল, আর একটা ডিম, পাঁপড় ভাজা আর রাইস। এটার ডালটা কিন্তু ভাই দারুণ, আর মোটামুটি ক্ষুদাও মানে ভালো লেভেলে লাগছে, কারণ সকাল 9টা রওনা দিচ্ছি, এখন বাজে প্রায় 3:30। টাইম কিন্তু অনেক চলে গেছে, আসলে রাস্তা কিন্তু খুব বেশি না। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু সান্দাকফুতে আসার পরে আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে আমরা পারমিশনের জন্য বেরিয়ে পড়লাম। কিছুই দেখা যেতেছে না, মানে এত কুয়াশা, মানে 10-15 ফিট গেলেই মনে হয় কেউ নাই। এই পরিস্থিতিতে আমরা হেঁটে আসলাম, নতুন একটা অভিজ্ঞতা। এই ধরনের মানে মেঘের ভিতরে আমি কখনো ছিলামও না, এই প্রথম এত মেঘ দেখলাম আর কি। মানে পরিপূর্ণভাবে যদি মেঘের ভিতরে যে কেউ যদি হারিয়ে যেতে চায় অথবা মেঘের ভিতরে চলে যেতে চায়, তাহলে মনে হয় কি যে দার্জিলিং থেকে অনেক বেটার সান্দাকফু। আর এখন আমরা পারমিশন নিয়ে শেষ করলাম, এখন আমরা চলে আসলাম সানরাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা একটু চা কফি খাবো, দেন আবার ব্যাক করবো, কারণ এখন তেমন কিছু দেখা যাচ্ছে না। আমি দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু একদম কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাবে, কিন্তু এখন কিছুই এই ফগি ওয়েদার কারণে দেখা যাচ্ছে না। ইনশাল্লাহ আমরা হোপফুলি সকালবেলা একটা ভালো ভিউ আপনাদেরকে দেখাতে পারবো। তো সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। সান্দাকফুর সেই বিকেলটি আমরা কাটালাম সানরাইজ রেস্টুরেন্টের চায়ের টেবিলে আড্ডা দিয়ে। আমরা এখানে অর্ডার করলাম পাকোড়া, স্যুপ এবং চা। তবে পাকোড়ার স্বাদ খুব বেশি ভালো না হলেও স্যুপ এবং তারপর চা আমরা বেশ এনজয় করলাম। মাঝে মাঝে ওরা এমন করে 3 কেজি মাংস ইনস্ট্যান্ট। আমি শিওর আপনার সাথে বেড হবে। হ্যাঁ, বেড হবে যদি আপনি 3 কেজি মাংস 3 জন মিলে খাইতে পারেন। হ্যাঁ, আপনার জন্য 1 কেজি বরং। না আমি কিন্তু বলি নাই যে এক বসাই খাইছি, দেখা সেটা 2 ভাগে খেয়ে বলেছি। না, মানে এটার মেসেজটা আপনাকে নিতে হবে। মানে সে বোঝাতে চাচ্ছে 3 কেজির মাংস মানুষ যদি হিসাব করে অল্প অল্প খায় তাহলে অনেকদিন খেতে পারবে না 3 জন মানুষ, কিন্তু একবারে শেষ মানে কি, যেটা হয়তো একদিনে বা 2 বেলায় শেষ। পরের দিনের সকালে ছিল আমাদের সেই বহুকাঙ্ক্ষিত সকাল, কাঞ্চনজঙ্ঘার এক ঝলক দেখা পাওয়ার জন্য আমাদের অধীর অপেক্ষার একটি সকাল। তারপর সান্দাকফু ছেড়ে আমরা চলে গিয়েছিলাম ফালুট। অসাধারণ ল্যান্ডস্কেপ এবং দুর্দান্ত সব ভ্যালি পার হয়ে রডোডেন্ড্রন ফুলের মোহনীয় হাতছানির সাথে আমরা অবিশ্বাস্য কিছু অভিজ্ঞতা অর্জন করেছিলাম। লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ বিউটিফুল। সেই সব দেখতে হলে আগামী পর্যন্ত গণমানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।